আর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এসে সেই সশস্ত্র বাহিনীকে নতুন ভাবে গড়ে তোলার জন্য ভারতের সাথে চুক্তি হওয়া 21 বিলিয়ন অস্ত্র কেনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং অস্ত্র কেনার চুক্তি বাতিল করে দিয়েছে। পূর্ণ বাণিজ্য নীতি প্রতিষ্ঠা করে রাখার জন্য এদেশের একদল সুবিধাভোগী তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি যখন আমাদের দেশের যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, আমাদের মিলিটারিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে, সার্বভৌমত্বকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে, সার্বভৌমত্বের জন্য যেই সেনাবাহিনী যেই সশস্ত্র বাহিনী ভূমিকা রাখবে তাদেরকে শক্তিশালী করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে নেমেছে। আমরা দেখছি দীর্ঘ সময় ধরে ভারত থেকেই তাদের পূর্ণ অস্ত্র ছিন্ন ছিন্ন অস্ত্র বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়ে এসেছে। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে এই বাংলাদেশ যে ভারত আমাদেরকে বারবার চোখ রাঙানি দিচ্ছে, আমাদের দেশকে হুমকির মুখে ফেলার জন্য চোখ রাঙানি দিচ্ছে, সেই ভারত থেকে অস্ত্র কেনা হয়েছে, সেই ভারত থেকে আমাদের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দিতে বাধ্য করা হয়েছে। এমনকি তাদের পূর্ণ ট্যাঙ্ক, পূর্ণ তাদের হেলিকপ্টার, এগুলা বাংলাদেশের কাছে যেগুলা তারা ব্যবহার করতে পারছে না সেগুলা বাংলাদেশের কাছে তারা জোরপূর্বক বিক্রি করত। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এসে সেই সশস্ত্র বাহিনীকে নতুন ভাবে গড়ে তোলার জন্য ভারতের সাথে চুক্তি হওয়া 21 বিলিয়ন অস্ত্র কেনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং অস্ত্র কেনার চুক্তি বাতিল করে দিয়েছে। যার নেতৃত্বে বাতিল করা হয়েছে ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে, তারপর থেকে দেখা গিয়েছে একটা গোষ্ঠীর গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। তারা বুঝাতে চাচ্ছে যে ভারত থেকে অস্ত্র না কিনলে বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে। তারা মনে করছে বাংলাদেশের মানুষ এখনো বুকার স্বর্গে বসবাস করছে। আমাদের লড়াই হলে ভারতের সাথে হবে। ভারত আমাদেরকে চোখ রাঙানি দিচ্ছে। আমরা অস্ত্র যদি ভারত থেকে কিনি তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কখনো সেই লড়াইটা করতে পারবে? আজকে রাজনৈতিক বিভিন্ন দল এবং মিলিটারি শক্তি সহ প্রত্যেকে আজ ঐক্যবদ্ধ দিল্লির সেই দাসত্ব নাকি খত দিয়ে মেনে নেওয়ার জন্য। সাই পাওয়ারটেক সহ দীর্ঘ সময় ধরে আমাদের সমুদ্র বন্দর দখল করে আওয়ামী এক ফ্যাসিলিটি শক্তি, যারা দীর্ঘ সময় ধরে আমাদের একমাত্র সবচেয়ে বেশি যেখান থেকে আমাদের মালামাল আমদানি রপ্তানি হয় যে বন্দর দিয়ে সেই চট্টগ্রাম বন্দরের 1/4 তারা দখল করে রেখেছে। এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। যখন আমরা বলছি আমাদের বন্দর ব্যবস্থাপনার আধুনিকতা দরকার, যখন আমরা বলছি আমাদের বন্দর ব্যবস্থাপনার জন্য আধুনিক নিয়ম নীতি দরকার, আমরা বলছি যে এমন একটি কোম্পানিকে নিয়োগ দেওয়া হোক, তখন সরকার বলছে যে এমন একটি কোম্পানির মাধ্যমে আমরা আমাদের বন্দর ব্যবস্থাপনা করব, যার ফলে বিশ্বের শ্রেষ্ঠ সমুদ্র বন্দরে রূপান্তরিত হবে আমাদের চট্টগ্রাম বন্দর। কিন্তু দেখা যাচ্ছে তারপরে তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। তারা কি ভুলে গেছে সাহেব পাওয়ারটেকের ইতিহাস? তারা কি ভুলে গেছে দেশ থেকে হাজার হাজার টাকা লুটপাটের ইতিহাস? তারা কি ভুলে গেছে যে হচ্ছে চট্টগ্রাম বন্দরের 1/4 দখল করে রাখার ইতিহাস? তারা আসলে কাদেরকে সুবিধা দিতে চাচ্ছে আমরা সেটা প্রশ্ন রেখে গেলাম। আমরা দেখছি বাংলাদেশের যেখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, এনবিআর থেকে প্রতি বছর লক্ষ টাকা পাচার হয়। এনবিআর এর মাধ্যমে যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেক্টর এনবিআর, সে এনবিআর সংস্কারের সরকার উদ্যোগ নিয়েছে। সরকার বলছে কর আরোপ করবে একটি সংস্থা, কর আদায় করবে আরেকটি সংস্থা, কিন্তু আবার গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। তাদের চিন্তা এনবিআর এর সেই চুরি, সেই টাকা পাচারের অধিকার তারা আবার আগের মতোই রাখতে চায়। তাহলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রিজভী, শহীদ লিটন সহ, শহীদ আবু সাঈদ মুগ্ধ সহ তারা সকলে কেন জীবন দিল? এখানে বসা শত আহত কেন জীবন দিল? তাদের সবচাইতে বড় চিন্তা বাংলাদেশের সেই দীর্ঘস্থায়ী আমলাতন্ত্র, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র টিকিয়ে রাখা। আপনারা দেখছেন সচিবালয়ে যে যা শুরু হয়েছে, আমাদের বাংলাদেশের মন্ত্রীরাও অপরাধ করলে জেলে যেতে হয়, মন্ত্রিত্ব চলে যায়, এমপিরা অপরাধ করলে এমপিত্ব চলে যায়, এরকম আইন আছে। কিন্তু সচিব আমলারা কোনো অপরাধ করলে, দুর্নীতি করলে, অন্যায় করলে তাদের চাকরি যায় না, তাদের শুধু বদলি হয়। সরকার যখন তাদের এই দুর্নীতির বিরুদ্ধে কঠিন অবস্থান নেওয়ার ক্ষেত্রে সরকার যখন উদ্যোগ নিচ্ছে যে যেই আমলারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিবে, দুর্নীতির পক্ষে অবস্থান নিবে এবং দেশের প্রশাসনিক কাঠামোর বিরুদ্ধে অবস্থান নিবে, তাদেরকে সরকার প্রমাণিত হলে চাকরিচ্যুত করতে পারবে, তখন তারা বলছে এটা নাকি কালো আইন।
তারা আসলে দুর্নীতি করার অধিকার চাচ্ছে, দুর্নীতি করার স্বাধীনতা চাচ্ছে। আমি জাস্ট এই উদাহরণগুলো দিলাম এই কথা বলার জন্য। আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পূর্ণ সেই বন্দোবস্ত, ফ্যাসিলিটি বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য গণতন্ত্রের মুখোশ পরা রাজনৈতিক দলগুলো অবস্থান নিচ্ছে। আমরা ক্লিয়ারলি বলছি, আমরা আজকে এখানে সেই নতুন ভাবে লড়াই করার জন্য একত্রিত হয়েছি, আমরা নতুন স্বপ্নের জন্য একত্রিত হয়েছি। আমাদেরকে মিডিয়া এস্টাবলিশমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে বিতর্কিত করতে পারেন, রাজনৈতিক এস্টাবলিশমেন্টের মাধ্যমে আমাদেরকে বিতর্কিত করতে পারেন, কারণ আপনাদের শক্তি আছে, আপনাদের মিডিয়া আছে, আপনাদের শত শত হাজার হাজার রাজনৈতিক কর্মী আছে। কিন্তু আমাদের আছে এই দেশের সাধারণ জনগণ এবং আমাদের সদিচ্ছা। আপনারা যতই চেষ্টা করেন, মনে রাখবেন যুগ জামানা পাল্টে দেওয়ার জন্য হাজার জন লক্ষ জনের প্রয়োজন নয়, এক দুজন তরুণী যথেষ্ট। এই তরুণদের হাত ধরে আপনারা যতই চেষ্টা করেন, যতভাবে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন, যতভাবে এনসিপি কে বিতর্কিত করার চেষ্টা করেন, এনসিপি ঘুরে দাঁড়াবেই। যখন তারা দেখেছে এনসিপি বিভাগীয় সফরে যাবে, জেলা সফরে যাবে, মানুষের কাছে যাবে, তখন তারা একজন করে এনসিপির নেতা কর্মীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। তারা হাসনাত আব্দুল্লাহকে বিতর্কিত করার চেষ্টা করেছে, সে নাকি নারী বিরোধী। তারা আসিফ মাহমুদকে, যে বাংলাদেশের অভ্যুত্থানের শক্তি হিসেবে আসিফ মাহমুদ যিনি হচ্ছেন আমাদের সরকারে আছেন, তার মন্ত্রণালয়ের দুর্নীতি খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আওয়ামী লীগের 16 বছরের দুর্নীতি তারা খুঁজছে না। আমরা দেখছি দুদক হয়েছে, কিন্তু দুদককে আমরা দেখি নাই আওয়ামী লীগের 16 বছরের এমপি মন্ত্রীদের বাসা তল্লাশি করতে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট তল্লাশি করতে, তাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট স্থগিত করতে। আমরা দেখছি কিভাবে এই সরকারের যে উপদেষ্টাগণ অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে ভূমিকা রেখেছে, তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এই ব্যাপারে এই দেশের মানুষকে সচেতন থাকতে হবে, এদেশের মানুষকে সচেতন থাকতে হবে। যেভাবে আমাদের অভ্যুত্থানের নেতৃবৃন্দ, সেই নাহিদ ইসলাম থেকে শুরু করে যারাই আমাদের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে বিতর্কিত করার জন্য মিডিয়া যে রকম ব্যবহৃত হচ্ছে, তার বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদের জানার কথা নাহিদ ইসলামের পিএস কোথায় কার জন্য সুপারিশ করেছিল চাকরির জন্য, সেটা মিডিয়াতে পোলাও করে প্রচার হয়, কিন্তু অমুক নেতা তমুক নেতা তারা যে সুপারিশ করছে সেটা কোনো প্রচার হয় না। অ্যাসাসিনেশন শুরু করে, এর মধ্য দিয়ে তারা জুলাইকে হারিয়ে দিতে চায়। এই নোয়াখালীর মাটি শহীদ রিজভীর মাটি। এই আসার জন্য মিলিত করছি মেহেদী হাসান সীমান্ত। যারাই আওয়ামী লীগকে অ্যারেস্টের পক্ষে কথা বলে, তাদেরকে গ্রেপ্তারের পক্ষে কথা বলে, তারা যারা চেষ্টা করে যাচ্ছে রাজনৈতিক দলগুলো বিতর্কিত করার, এলাকায় থানাবাজি দখলদার, যারা এখনো দুঃস্বপ্ন দেখছে এদেশের মানুষ আবার ভারতের সেই দাসত্ব আবদ্ধ হবে নিয়েছি, মুক্তি পেয়েছি লড়াইয়ের মাধ্যমে। আমরা পাকিস্তানিদের কাছে আর ফিরে যাই নাই। 24 থেকে মুক্তি নিয়েছি, 71 আমরা পাকিস্তানি ব্রিটিশদের কাছে, 47 ব্রিটিশদের কাছ থেকে আমরা সেই দুঃস্বপ্নকে আপনাদেরকে প্রতিহত করে সেই দুঃস্বপ্ন আর দেখো মানুষের দল নিয়ে সমাবেশ করে থাকবো ইনশাআল্লাহ। করবে ইনশাআল্লাহ। এবং এনসিপির মধ্য দিয়েই এনসিপির আল্লাহ আগামীতে দেখা হবে, রাজপথে দেখা হবে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে ধন্যবাদ জানাচ্ছি। এই যে নেতৃবৃন্দ আমাদের এই নোয়াখালীর, আমাদের এই যারা ছিল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কথা। জুলাই গণঅভ্যুত্থান 2024 নোয়াখালী জেলা আওয়ামী লীগ চালিয়েছিল, সেই ছোট্ট শিশু হিসেবে আমি স্পষ্ট এই নোয়াখালীতেই আমাদের জাতীয় নাগরিক পার্টি যে নতুন রাজনৈতিক স্বপ্ন দেখছে,